রিক্তকে আমি চিনি সেই ছোটবেলা থেকে। আমার আপন ফুপির ছেলে সে। আমার বাবারা ৩ ভাই ১ বোন। আমার বাবা সবার বড়। এরপর আমার মেজো চাচা, তারপর ফুপি। ফুপির পর হচ্ছে আকিব চাচু। এলাকায় আমাদের বংশের বেশ নামডাক। আমাদের বাড়িটাও সবাই এক নামে চিনে, সর্দার বাড়ি হিসেবে। আমার বাবা রফিক সর্দার, বেশ কঠোর ও রাগী প্রকৃতির মানুষ। আমার দাদা দাদি মারা যাওয়ার পর আমার বাবা ওনার ছোট বোনদের লালন পালন করেছেন, সংসারের দায়িত্ব নিয়েছেন। এমনকি তাদের আগে বিয়ে শাদী দিয়ে অত্যধিক দেরি করে নিজের বিয়ে করেছেন। বাবার ছোট ভাই বোনগুলো এখনো বাবার কথায় উঠে বসে, ওনাকে ভয় পায়। আমাদের এলাকার নামকরা স্বনামধন্য মানুষের মধ্যে আমার বাবা একজন। সব বড় বড় টাকা পয়সাওয়ালা মানুষের সঙ্গে বাবার ওঠা বসা। আমি হচ্ছি আমার বাবার একমাত্র মেয়ে, সকলের চোখের মণি। শুনেছি আমার মায়ের ৩ বার মিসক্যারেজের বেশ অনেক বছর পর আমার জন্ম। তার জন্যই সকলের ভালোবাসাটা একটু বেশি পাই আমি। বাবাও প্রকাশ না করলে বোঝা যায় যে সে আমাকে কতটা ভালোবাসে। আমার মেজো চাচার নাম শফিক সর্দার। তার ছোট ২ ছেলে, আহাদ আর রাহাত ভাইয়া। ওনারা আমার থেকে বেশ বড়। দুজনের বিয়ে হয়ে গেছে। আমার ছোট চাচু আকিবেরও একটি ছেলে আছে, জিহাদ। এই তো সামনের মাসে তার ২ বছর হবে। আমাদের বংশে মেয়ে নেই বললেই চলে। আমার ফুপিরও ২টো ছেলে, রিক্ত আর জয়। জয় ছোট, সবে 7-এ পড়ে। আর রিক্ত, সে আমার থেকে ২ বছরের বড় হলেও আমি কখনো তাকে তুই তুকারি ছাড়া কথা বলিনি। ফুপিরা আমাদের বাড়ি থেকে কয়েকটা বাড়ি পিছনে ভাড়া থাকেন। ফ্ল্যাট বাসা নিয়ে থাকলেও তাদের আর্থিক অবস্থা আমাদের মতো এত সচ্ছল নয়। আমাদের পরিবারের সাথে ফুপির একটা বড়সড় ঝামেলা ছিল। আমার বাবা, চাচারা প্রেম ভালোবাসার একদম বিপক্ষে। শুধু তাই নয়, ওনারা ওনাদের মতো উচ্চবিত্ত দাম্ভিক মানুষ ছাড়া মেলামেশা আত্মীয় করা পছন্দ করেন না। ফুপু বাড়ির একমাত্র মেয়ে হয় ওনার ভাইয়েরা ওনাকে খুব ভালোবাসতো, যেই ভালোবাসাটা এখন আমি পাই। ফুপির জীবনে একটাই ভুল করেছিল, আর সেটা হচ্ছে গ্রামের একজন সাধারণ সহজ সরল ছেলেকে ভালোবাসা। আমার বাবা, চাচা কেউই তাদের সম্পর্ক মেনে নেননি। ফুপি নাকি অনেক বুঝিয়েছিল, অনেক কেঁদেছিল, মরে যাবার কথাও বলেছিল। কিন্তু তাদের কারো মন গলেনি। উল্টা একটা বড়লোক ছেলের সাথে ফুপির বিয়ে ঠিক করে। আর না পেরে ফুপি বিয়ের দিনই ফুপা মানে রিক্তর বাবার সাথে পালিয়ে যায়। সেই যে বাবার রাগে ফুপির সাথে কথা বলা বন্ধ করেছে, আজও কোনো কথা বলেনি। মা, চাচি, মেজো চাচা, আকিব চাচু ভাইয়ারা কেউই বাবার ভয়ে ফুপির সাথে যোগাযোগ করতো না। শুনেছি রিক্ত হওয়ার পরে ফুপিরা শহরে এসে পড়েছে। ফুপা ছোট একটা চাকরি পেয়েছিল, সেটা দিয়ে তাদের সংসার স্বাচ্ছন্দ্যে চলে যাচ্ছে। শহরে আসার পর ফুপু ইচ্ছে করে আমাদের বাড়ির আশেপাশে থাকতে শুরু করলো, ভাইদের মানানোর চেষ্টা আর কি, এবং সফলও হলো। রিক্তকে দেখে নাকি সকলের মন গলে গেল, শুধুমাত্র বাবার বাদে। উনি সেই নিজের অহংকার, কঠোরতার সম্মানেই আটকে আছেন। আমি প্রায় শুনি মা বাবাকে বোঝায় ফুপির সাথে কথা বলতে, কিন্তু বাবার একটাই কথা, বিয়ের দিন পালিয়ে গিয়ে সে আমার মাথাটা যতটা ছোট করেছে, আমাকে যতটা অপমান করেছে, সেটা আমি কোনোদিনও ভুলব না। আমি জন্মের পর থেকে ফুপির আমাদের বাসায় আনাগোনা শুরু হয়। আমাদের ভাই বোনকে অধিক ভালোবাসে যে, কিন্তু বাবার সামনে আসে না। যদিও কখনো ভুল করে সামনে পড়ে যায়, চোখে পানি জমিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। হয়তো বাবার তাকে দেখে এমন এড়িয়ে চলাটা মেনে নিতে পারে না। আমি এখন স্নাতক প্রথম বর্ষে পড়ি। কলেজে যাওয়ার পথে ফুপিদের বাড়ি প্রায় আসা যাওয়া করতে হয় আমার। না গেলে ফুপি রাগ করে, ভীষণ ভালোবাসি কিনা, কিন্তু রিক্তর জন্য যেতে ইচ্ছে করে না। জয়ের সাথে আমার বেশ মিল থাকলেও রিক্তর সাথে একদম সাপে নেউলের সম্পর্ক। দু চোখে দেখতে পারি না তাকে আমি। আমার সব ভাইদের মধ্যে একমাত্র তাকে আমার অসহ্য লাগে, জানি না কেন, কোনো কারণ ছাড়াই। আমাকে দেখলে সবার আগে সে আমার মাথায় ঠোকা দিবে, ফকিনি ছাড়া তো ডাকি দিবে না। সবাই আমার এত সুন্দর একটা নাম রেখেছে জবা, জীবনে হয়তো কোনোদিন মুখ দিয়ে উচ্চারণও করেনি এই নাম। লেখাপড়া ছেড়ে দিয়েছে 2 বছর হবে। একই স্কুলে পড়তাম আমরা। সিনিয়র হয়ে স্কুলে যে আমার সাথে কি কি করেছে তা না হয় নাই বললাম। আজ আবারও ফুপির বাড়ি যাচ্ছি। মা রিক্তর জন্য গরম গরম খিচুড়ি আর গরুর মাংস রান্না করে দিয়েছে। নবাবজাদা তো সে, আমার মা তো পারে না তার জন্য নিজের কলিজাটাও ভুনা করে দেয়। বেশ হয়েছে জ্বর হয়েছে। রোজ রোজ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে গভীর রাত করে বাড়ি ফিরে। গ্যাং একটা যেন রেডি থাকে। ভালো স্টুডেন্ট হয়েও ইচ্ছে করে পড়ালেখাটা ছেড়েছে। এই জন্য ওকে বাবা দেখতে পারে না। জয়ের সাথে 2 একটা কথা বললেও এর সাথে কোনো কথাই বলে না।
ফুপির বাড়ি আসতে ড্রয়িং রুমের সোফায় দেখা মিলল অসভ্যতার। টি শার্ট আর শর্ট প্যান্ট পরে সোফায় ল্যাটকি আছে, এক হাত ঘাড়ের নিচে রেখে অন্য হাত ফোন গোতচ্ছে। সেদিকে তাকিয়ে একটা ভেঙচি দিয়ে বললাম, ফুপি কোথায়? সে ফোনে মনোযোগ রেখে বলল, সে বলল, এদিকে আয় তো, আমার ঘাড়টা একটু ম্যাসেজ করে দে। ইস, আমার ঠেকা। বলেই ফুপিকে ডাকতে লাগলাম, ফুপি, ফুপি। ডেকে লাভ নেই, পাশের ফ্ল্যাটে গেছে। তুই এদিকে আয়, কাজ কর। পারবো না, মা খিচুড়ি রান্না করে পাঠিয়েছে, খেয়ে নিস। আমি গেলাম। তুই যে কলেজ যাওয়ার নাম করে ছেলেদের সাথে ঘোরাঘুরি করিস, তোর বড়লোক ভাব জানে? চলে যেতে নিচ্ছিলাম, হঠাৎই রিক্ত পেছন থেকে কথাটা বলে উঠল। আমি মনে হলো আকাশ থেকে পড়লাম। দুই হাতে কোমর চেপে তার দিকে তেড়ে গেলাম। এই, তুই কবে দেখেছিস আমাকে ছেলেদের সাথে ঘোরাঘুরি করতে? সে ফোন রেখে সোজা হয়ে দাঁড়ালো। হাই তুলে টি শার্টটা টেনে টুনে ঠিক করতে করতে বলল, চোরের মায়ের বড় গলা কখনো দেখেছিস? না দেখলে নিজেকে দেখে নে। চেঁচিয়ে বললাম, কি বললি তুই? সে ধমক দিল, আস্তে। রিক্ত প্রমাণ ছাড়া কথা বলে না। পরশু নীল শার্ট পরা একটি ছেলের সাথে কোথায় গিয়েছিলি তুই? এবার আমি ঢুক গেলাম। কথা সত্য, ছেলেটা নিলয়, রাহাত ভাইয়ার শ্যালক। আমরা রিলেশনে আছি প্রায় 6 মাস, কিন্তু এখন অবধি আমি একটা কাকপক্ষীকেও জানতে দিইনি। অতি সাবধান থেকেছি। পরশু বার্থডে ছিল নিলয়ের। তার অনেক রিকোয়েস্টে কলেজ থেকে লুকিয়ে বেরিয়েছিলাম। শুধু কেকটা কেটেই চলে এসেছি। কিন্তু রিক্ত জানল কি করে? এটা অসম্ভব। রিক্ত জানতেই পারে না। বুকে সাহস নিয়ে বললাম, একদম মিথ্যা বলবি না। আমি পরশু কোথায় যাইনি। রিক্ত এবার চোখ বাঁকিয়ে তাকালো আমার দিকে। হেঁটে এগিয়ে আসতে আসতে বলল, কোথাও না গেলে এভাবে তোতলাচ্ছিস কেন? কপালের ঘামটুকু মুছে ভয়ে ভয়ে বললাম, কোথায়? সে তার ফোনে কিছু একটা বের করে আমার দিকে ধরল। এটাকে? ছবিটা দেখে আমার হাত পা সব অবশ হয়ে যেতে লাগলো। গা থেকে ঘাম ছুটতে লাগলো। গলা অস্বাভাবিকভাবে কাঁপছে। এটা ওই দিনের রেস্টুরেন্টের ছবি। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে আমি নিলয়কে কেক খাইয়ে দিচ্ছি। এই ছবি ওর কাছে কি করে এলো? চোখে পানি আটকে আতঙ্কিত স্বরে বললাম, এই ছবি তোর কাছে কোথা থেকে আসলো? কেটে ফেল প্লিজ, বাবা জানতে পারলে আমাকে মেরে ফেলবে। রিক্ত আবার বিদ্রুপ হাসল। এতক্ষণ তো দিব্যি সাহস দেখাচ্ছিলি, এখন কি হলো? সব ফুরুত? আমি একেবারে নীরব হয়ে গেলাম। হঠাৎই রিক্ত আমার কোমর চেপে আমাকে একদম তার সাথে মিশিয়ে ফেলল। হুঙ্কার ছেড়ে বলল, এই, কথা বলছিস না কেন? তুই জানিস না আমি তোকে কতটা ভালোবাসি? এরপরে তুই অন্য একটা ছেলের সাথে কি করে রিলেশনে গেলি? বলল কি করে? আমি রিক্তর বন্ধন থেকে ছোটাছুটির চেষ্টা করছি, পারছি না। ওর এই সুঠামদেহী শরীরের সাথে আমি নিতান্তই চুনোপটি। কোমরের অংশ মনে হচ্ছে ছিলে যাচ্ছে, এতটাই শক্ত করে ধরেছে। দুধর্ষ চোখে বারবার আশেপাশে তাকাতে লাগলাম। কেউ দেখে ফেলে হবে আরেক ঝামেলা। রিক্তর বুকে ধাক্কা দিতে দিতে শক্ত কণ্ঠে বললাম, আমাকে ছাড়। রিক্ত যেন আরো শক্তি দিয়ে ধরল। তার চোখ অস্বাভাবিক লাল, জ্বরে নাকি ক্রোধে। আমার পিঠ পিছু এতটাই এগিয়ে গিয়েছিল যে আমাকে বুঝতেই দিসনি। তোর আইডি হ্যাক না করলে তো জানতেই পারতাম না তুই এর সাথে এতটা এগিয়ে গিয়েছিস। কানটা যেন ঝাঁঝা করে উঠল আমার। চোখ খেঁচে আবারও শক্ত কণ্ঠে বললাম, আমাকে ছাড়তে বলছি। সে ছেড়ে দিল। চেঁচিয়ে বলল, এটাই তো পারিস। বাপের মতো শুধু তেজটাই দেখাতে পারিস। তোকে পাওয়ার জন্য লেখাপড়া ছেড়ে টাকার পিছনে ছুটছি, কিন্তু তুই গিয়ে সেই টাকাওয়ালা ছেলেকে বাঁচলি। ওয়াই? আমি নিলয়কে বলার আগে ছোটে এসে আমার গাল চেপে ধরল রিক্ত। আমাকে ছাড়া ওই মুখে অন্য কাউকে ভালোবাসার নাম নিবি তো আগুন লাগিয়ে দেব। জাস্ট আগুন লাগিয়ে দেব। দরজা খোলার আওয়াজ শুনে রিক্ত ছেড়ে দিল আমাকে। আমিও স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম। রিক্ত বড় বড় শ্বাস নিচ্ছে। রাগে কি করবে বুঝতে পারছি না। ফুপি আসলো। আমাকে দেখে জিজ্ঞেস করলো, আরে জবা, তুই কখন এলি? হাসার চেষ্টা করে বললাম, এই তো ফুপু, বেশিক্ষণ হয়নি। মা রিক্তর জন্য খিচুড়ি রান্না করেছে, সেটাই দিতে আসলাম। ও, আর বলিস না, ছেলেটা কি যে কাণ্ড করে না। কাল রাতে এই জ্বর শরীরে কার সাথে যেন মারামারি করে ফিরেছে। ঘরে এসে সারা রাত সিগারেট ফুকেছে। ওর বাবা তো ওর কাণ্ডে চেঁচামেচি করে না খেয়ে অফিস চলে গেছে। আমার হয়েছে যত জ্বালা। রিক্ত গটগট পায়ে তার রুমে চলে গেল। ফুপি সেদিকে তাকিয়ে থাকে। তাকে এটা সেটা বলতে বলতে খিচুড়ির বক্স টিনে রান্নাঘরে ঢুকলো। আমার ভয় করছে। রিক্ত কার সাথে মারামারি করে ফিরেছে? নিলয়কে কিছু করেনি তো আবার?
দ্রুত পায়ে রিক্তর ঘরে ঢুকলাম। সিগারেটের গন্ধে পেট গুলিয়ে আসতে চাইল। শ্বাস আটকে কোনো মতে বললাম, তুই কার সাথে মারামারি করেছিস? নিলয়কে কিছু করিসনি তো? রিক্ত আরও দ্বিগুণ খেপে গেল। হাতের সিগারেটটা আছাড় মেরে ফেলে আমার হাত টেনে ধরল। এত দরদ? এত দরদ কেন ওই শালার জন্য? কই, আমার জন্য তো এত দরদ নেই। নীলার মধ্যে কি এমন দেখেছিস যেটা আমার মধ্যে পাচ্ছিস না? দেখ রিক্ত, আমি তোকে অনেক বলেছি তোর আর আমার কখনোই সম্ভব নয়। আর না আমার ফ্যামিলি তোকে মানতে পারবে, আর না আমি। কেন? আমাকে কেন মানতে পারবি না? আমি বড়লোক না বলে? ধরে নে তাই। তাহলে আমি তো বলছি আমাকে কয়েকটা বছর সময় দে, আমি সব করে দেখাবো। বাড়ি গাড়ি সব। তুই কেন মানছিস না? কারণ আমি তোকে ভালোবাসি না। যাকে ভালোবাসি না তাকে মানা আমার পক্ষে সম্ভব নয়। ঠিক আছে, বাসতে হবে না আমাকে ভালো, কিন্তু বিয়ে তোকে আমাকেই করতে হবে। তুই বাধ্য হবি আমাকে বিয়ে করতে। অ্যান্ড দ্যাটস মাই চ্যানেলস। কি করবি তুই? রিক্ত বাঁকা হাসল। সেটা সময় হলেই বুঝতে পারবি। আমার ভয় হতে লাগলো। মাঝে মাঝে রিক্তকে আমি বুঝতে পারি না। ওর জেদ খুব ভয়ঙ্কর। যেটা একবার জেদ ধরে সেটা করেই ছাড়ে। ভয়টা এখানেই। প্রায় বছর দুয়েক যাবৎ সে তার অনুভূতিগুলো সম্পর্কে আমায় জানান দিয়েছে। মূলত সে জানান দেয়নি, আমি বুঝে নিয়েছি। যার জন্য এখন প্রতিনিয়ত এটা নিয়ে আফসোস করি আমি। কেন বুঝে গেলাম? না বোঝাই উচিত ছিল। তাহলে তো আর আমাকে এভাবে আতঙ্কে থাকতে হতো না। এরপর চলে গেছে বেশ কিছুদিন। রিক্তর সাথে আমার আর দেখা হয়নি। আমি জানি ফুপিদের বাড়ি। একদিন কলেজ থেকে বাড়ি ফিরছিলাম। আমার পাশে ছিল নিলয়। ওর সাথে হেসে হেসে কথা বলে হাঁটছিলাম। হঠাৎ কোথা থেকে যেন সামনে রিক্ত এসে হাজির হলো। আকস্মিক ওকে দেখে আমি কিঞ্চিত ভয় পেলাম। কিছু বুঝে ওঠার আগে রিক্ত এলোপাথারে নিলয়কে মারতে শুরু করলো। ভয়ে আতঙ্কে আত্মা ঢেপ ঢেপ করছিল আমার। গলা ফাটিয়ে চিল্লিয়ে রিক্তর শার্ট ধরে টেনে ওকে ফেরাতে পারছিলাম না। অস্বাভাবিকভাবে ক্ষিপে রিক্ত শুধু নিলয়কে মারতে মারতে বলছে, না করেছিলাম না তোকে? বলেছিলাম না ওর থেকে দূরে থাকতে? কেন থাকিসনি? ওই দিনের মার ভুলে গেছিস? তোকে তো আজ আমি। নিলয়ের নাক মুখ থেকে রক্ত পড়ছে। রিক্তের দু একজন বন্ধু তাকে থামানোর চেষ্টা করছে, কিন্তু কেউই পারছে না। রাস্তা হয় অনেক মানুষের সামনে দৃষ্টিকটু হয়ে গেল ব্যাপারটা। নিলয়ের মুখে রক্ত দেখে গা ছমছম করে উঠল আমার। উপায় না পেয়ে রিক্তকে টেনে টুনে জোর করে আমার দিকে ফিরিয়ে কষিয়ে এক থাপ্পড় মারলাম। আওয়াজটা যেন চারপাশ প্রতিধ্বনি হতে লাগলো। সাথে সাথে রিক্ত স্তব্ধ হয়ে গেল। বিস্ফোরিত চোখে আমার দিকে তাকালো। জানি না আমার এত সাহস কি করে হলো। রক্তচক্ষু নিয়ে রিক্তর মুখের দিকে তর্জনী তাক করে বললাম, 1 সপ্তাহ, জাস্ট 1 সপ্তাহের মধ্যে আমি নিলয়কে বিয়ে করব। দেখি তুই কি করতে পারিস। রিক্তকে স্তব্ধ করে দিয়ে নিলয়ের হাত ধরে চলে আসলাম সেখান থেকে। বাড়িতে কোনো আঁচ আসতে দেনি এই বিষয়ে। ঠান্ডা মাথায় ভাবিকে দিয়ে রাহাত ভাইয়ের কাছে বললাম আমার আর নিলয়ের বিষয়ে। এমনিতেও বাড়িতে আমার জন্য বিয়ের কথাবার্তা চলছে। নিলয় ভালো ছেলে, ফ্যামিলি উচ্চবিত্ত। বাবা চাচাদের রাজি না হওয়ার কোনো অপশন নেই। এদিকে নিলয়কেও বলে দিয়েছি তার ফ্যামিলির সাথে যেন বিয়ের প্রস্তাব নিয়ে বাড়িতে আসে। সে আমার জন্য পাগল। আমি যাই বলি তাই করতে রাজি। রিক্তর হাতে এত মার খাওয়ার পরও সে আমার থেকে দূরে সরেনি। এর ঠিক 2 দিন পরেই নিলয় তার বাবা মাকে নিয়ে আসলো আমাদের বাড়ি। বিষয়টাকে এমনভাবে হ্যান্ডেল করা হলো, রাহাত ভাইয়া আর ভাবি ছাড়া কেউ বুঝলই না আমরা আগে থেকে রিলেশনে ছিলাম। বুঝতে পারলে হয়তো আমার অবস্থা অনেকটা ফুপির মতোই হতো। টুকটুকে লাল একটা শাড়ি পরেছি, মাথা থেকে নিয়ে পিঠ জুড়ে পাতলা লাল দোপাট্টা। ভাবিরা মিলে আমাকে সাজিয়ে দিচ্ছে। আমিও পুতুলের মতো বসে তাদের আমাকে সুন্দর করে সাজানোর সুযোগ দিচ্ছি। আজ আকদ আমার আর নিলয়ের। তারিখটা ঠিক করেছে পরিবার থেকেই। আমি রিক্তকে 1 সপ্তাহের মধ্যে বিয়ে করার চ্যালেঞ্জ করলেও পরিবারের ডিসিশনে ঠিক 15 দিন পরে নিলয়ের সাথে বিয়ে ঠিক করা হয়েছে আমার। এই 15 দিনে আমি একবারও রিক্তর চেহারা দেখিনি, না দেখেছি ফুপিকে। আগদের ঠিক কিছু মুহূর্তে আগে দেখা গেল আমার রিক্তর সাথে। নিজের ঘরে একাই ছিলাম আমি। নিলয়রা এসে পড়ায় ভাবি চাচিরা সবাই ওদের আপ্যায়নে ব্যস্ত। ঘরোয়াভাবেই বিয়েটা হচ্ছে আমার। বিয়ের পরেও এখানেই থাকবো আমি, সপ্তাহখানেকের মতো। সপ্তাহখানেক পর আবারও আয়োজন করে উঠিয়ে দেওয়া হবে আমায়। বাবা, চাচা, নিলয়ের বাবা, আত্মীয় স্বজনরা মিলেই এই সিদ্ধান্ত নিয়েছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিলাম আমি। বিয়ের সাজে নিজেকে এভাবে দেখি যেন নিজেরই লজ্জা লাগছে।
হঠাৎই আয়নায় রিক্তকে দেখে থ হয়ে গেলাম। দ্রুত পেছনে ঘুরতে দেখলাম রিক্ত একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তার উজ্জ্বল শ্যামলা মুখটা শুকিয়ে এইটুকু হয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়েছে। ছোটটির দিকে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিলাম। এই সিগারেটে কি কখনোই ছাড়বে না? রিক্ত আমার চেহারার দিকে দৃষ্টি রেখে আনমনে বলল, তোকে খুব সুন্দর লাগছে জবা। গলাটা শুকিয়ে গেল আমার। প্রথমবার ওর মুখে নামটা শুনে যেন গানের মতো লাগলো। আশেপাশে তাকিয়ে দৃষ্টি ফেরাতে চাইলাম। ওর ওই লাল চোখের ভয়ঙ্কর নিষাক্ত চাহনি নিতে পারি না আমি। খুব অস্বস্তি লাগে। আচমকা কোমরে হেঁচকা টান খেয়ে রিক্তর বকে গিয়ে পড়লাম। ড্রেসিং টেবিলের আয়নায় আমাদের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। রিক্ত এখনও একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে। আমি আবারও ধস্তাধস্তি শুরু করলাম। দুহাত দিয়ে রিক্তর বুকে ঠেলতে লাগলাম। কিছুক্ষণ পর আমার বিয়ে। বাইরে নিলয় আর আমার জন্য অপেক্ষা করছে। আর এখানে এই ছেলে আমার সাথে অসভ্যতামি শুরু করেছে। হঠাৎ যদি কেউ এসে পড়ে, এই ছেলে কি আমার বিয়ে ভাঙার জন্য এমন শুরু করেছে? খেপে গিয়ে রাগী কণ্ঠে বললাম, আমাকে ছাড়। সে বোধ হয় শুনলই না। আবারও বললাম, আমাকে ছাড় রিক্ত। সে ছাড়ল না, বরং আমাকে ঘুরিয়ে ড্রেসিং টেবিলের দিকে মুখ করিয়ে আরও চেপে ধরল। পিঠ ঘেঁষে দাঁড়িয়ে কাঁধে থুতনি রেখে হিচকি তুলে বলল, আমার বুক ফেটে যাচ্ছে জবা। ভীষণ কষ্ট হচ্ছে। তুই কেন অন্য কাউকে ভালোবাসিস? পেট মুচড়ে উঠল আমার। কিছু বলতে যাব তখন আবারও রিক্তর গলা শুনে থমকে গেলাম। তুই কি ভেবেছিস তোকে আমি এত সহজে অন্য কারো হতে দেব? আয়নার রিক্তর মুখের দিকে তাকিয়ে আটকে উঠলাম। কি করবি তুই? সাথে সাথে রিক্ত বাঁকা হেসে পকেট থেকে একটা রুমাল বের করলো। ওর বাঁকা হাসি আর হাতে রুমাল দেখে আমার আত্মা শুকিয়ে গেল। না, না রিক্ত। আর কিছু বলার আগে সে আমার মুখে রুমাল চেপে ধরল। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, সরি জান। দুদিন ধরে গোডাউনের মতো একটা বড় রুমে পড়ে আছি। গায়ে এখনো বিয়ের শাড়ি। রিক্ত ওই দিন আমাকে বেহুশ করে ও কোথায় নিয়ে এসেছে আমি জানি না। রুমটার ফ্লোরে শুধু একটা নরম বিছানা, একটা ওয়াশরুম আর একটা জানালা ছাড়া আর কিছুই নেই এই রুমে। জানালাটা একদম ফ্লোরের বিছানার পাশাপাশি। সেখান দিয়ে মাঝে মাঝে মৃদু বাতাস আর ঢেউয়ের গর্জন ভেসে আসে। দুদিন ধরে একটানায় বদ্ধ রুমে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আছি আবার। আর পারছি না। বহুবার পালাতে চেয়েছি, কিন্তু দরজাটা লোহার। আমার পক্ষে ভাঙা তো দূর, একটা আঁচড় দেওয়ার ক্ষমতা নেই। জানালা দিয়ে তো আরও আগে না। রিক্ত আসে মাঝে মাঝে এখানে, খাবার দিয়ে চলে যায়। প্রথম প্রথম খুব চিল্লিয়েছি, ঘৃণায় ওর মুখে থুতু পর্যন্ত মেরেছি। কিন্তু সে নির্বাক ছিল। বুঝে গেছি আর চিল্লিয়ে কোনো লাভ নেই। রিক্ত না চাইলে মুক্তি পাবো না এখান থেকে। তাই নীরব হয়ে গেছি। চুপচাপ বসে হাঁটুতে মাথা রেখে জানালার বাহিরে তাকিয়ে আছি। রাত দিন কাঁদতে কাঁদতে চোখে মনে হয় পানি ছাপ পড়ে গেছে। হঠাৎ দরজা খোলার শব্দ হলো। রিক্ত এসেছে, হাতে খাবার প্লেট। সে নিঃশব্দে আমার পাশে দাঁড়ালো। কয়েক মিনিট দাঁড়িয়েই রইল। একসময় কণ্ঠে গম্ভীরতা ঢেলে শুধালো, রাতের খাবারটা খাসনি কেন? আমি কোনো কথা বললাম না। সে পুনরায় শুধালো, কয়দিন না খেয়ে থাকবি? আমি তাও কিছু বললাম না। সে এবার একটা ছোট্ট শ্বাস ছেড়ে আমার পাশে বসলো। হাত ধুয়ে ভাত মাখতে মাখতে বলল, এদিকে আয়, আমি খাইয়ে দিচ্ছি। আমি অস্ত্রসিক্ত চোখে তার দিকে তাকালাম। অসহায় কণ্ঠে বললাম, আমাকে কেন যেতে দিচ্ছিস না? দিব, তার ছিল হাসলাম। এখন দিলেই বা কি? চরিত্রে যা দাগ লাগানোর তা তো লাগিয়ে দিয়েছিস। আমার কাছে তুই পবিত্র, ঠিক একটা ফুলের মতো। আমি নিলয়কে ছাড়া বাঁচব না। সে আমার মুখে খাবার ধরে রসিকতার সুরে বলল, তুই ওকে পেলেও বাঁচবি না, কারণ মানুষ মরণশীল। আমি বুঝে পেলাম না কি বলবো। এর সাথে কথা বলে কি আদৌ কোনো ফায়দা আছে? খাবার আর কতক্ষণ মুখের সামনে ধরে রাখবো? রিক্তের গলায় একটু নড়েচড়ে বসলাম। তেজ দেখিয়ে বললাম, আমি খাবো না। সে মুখের সামনে হাত ধরে রাখল। আমি রেগে সেই হাত সরিয়ে দিলাম। সে আবার ধরল। আমি আবারও সরিয়ে দিলাম। পুনরায় ধরতে আসবে তার আগেই আমি রেগে ভাতের প্লেট সহ উল্টিয়ে ফেললাম। রিক্ত এবার চরম খেপে গেল। খেপে গিয়ে জীবনে যেটা করেনি সেটাই করে বসল। কষিয়ে থাপ্পড় বসালো আমার গালে। প্রথমবার পুরুষালে হাতের থাপ্পড় খেয়ে দোকান ঝাঁঝা করে উঠল আমার। গাল মনে হচ্ছে জ্বলে যাচ্ছে। রিক্ত রাগ একটুও কমেনি। চোখ লাল করে ক্রুদ্ধ সুরে বলল, বেদমি আমি একটুও পছন্দ করি না, তুই ভালো করে জানিস। এরপরও তুই বারবার বারবার আমার সাথে বেয়াদবি করে যাচ্ছিস। কি মনে করেছিস ভালোবাসি বলে তোর সবকিছুই সহ্য করে নিব?
আগুনের ফুলকির মতো জ্বলে উঠলাম আমি। জ্বলতে থাকা গালে হাত রেখে চেঁচিয়ে বললাম, কে বলেছে তোকে সহ্য করতে? আমি বলেছি? আমাকে তুই কেন বন্দি করে রেখেছিস? কেন আমাকে বাড়ি যেতে দিচ্ছিস না? সে শক্ত করে আমার হাত চেপে ধরল। হুঙ্কার ছেড়ে বলল, বাড়ি যাবি তো? ঠিক আছে চল, নিয়ে যাচ্ছি তোকে আমি। আমিও দেখি 48 ঘন্টা নিখোঁজ থাকার পর তোর বড়লোক বাপ তোকে কতটা আপ্যায়ন করে। আর তোর লাভার নিলয়, সেও বা তোকে ঠিক কতটা বিশ্বাস করে। এইটুকু বলে রিক্ত ক্ষিপ্রবেগে আমাকে বাইরের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। এলোমেলো শাড়ির কুচিতে পা বেঁধে পড়ে যেতে নিচ্ছিলাম কয়েকবার। নিজেকে কোনো মতে সামলিয়েছি। রিক্তর বড় বড় কদমের সাথে তাল মিলিয়ে চলতে পারছি না। আশেপাশেও দৃষ্টি দিতে পারছি না। রিক্ত শুষিয়ে হাঁটা শুরু করেছে। দেখবে দিক শূন্য হয়ে আমারও তার সাথে হাঁটতে হচ্ছে। গাড়িতে বসে এক প্রকার উড়িয়েই রিক্ত আমাকে বাড়িতে নিয়ে এসেছে। অতপর আমাকে বাড়ির রাস্তায় ফেলেই সে হাওয়া হয়ে গেছে। গালে এক হাত রেখে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছি বাবার দিকে। বাড়িতে আসতেই বাবার শক্ত হাতের চর পড়েছে গালে। শুধু চরই পড়েনি, হাতের কাছে যা পেয়েছে তাই দিয়ে আমাকে মারার জন্য তেড়ে এসেছে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই বাড়ির সবাই আমাকে ভুল বুঝতে লাগলো। রাহাত ভাইয়ার বউ তো বলেই ফেলল, এবারের মেয়েদের মনে হয় রক্তে মিশে আছে। বিয়ের দিন বর ছেড়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়া। পালিয়ে যেহেতু যাবে, তাহলে আগেই যেত। বিয়ের দিন কেন আমার বাবা ভাইয়ের মান ইজ্জত নষ্ট করে গেল? ঘরের ড্রয়িং রুমে দাঁড়িয়েছিল বাবা, চাচা, ভাইয়ারা সকলে। কেউ একটা কিছুই বলেনি। সবাই ভেবেছে আমি কারো সাথে পালিয়ে গিয়েছি। আরে, ওদের বাড়ির মেয়ের ওপর কি ওদের বিশ্বাস নেই? অবশ্য বিশ্বাসটা ফুপি আগেই ভেঙে দিয়েছে। সবাই যেহেতু আমায় ভুল বুঝছে, তাই আমিও আর জেদ ধরে কাউকে কিছু বললাম না। বলতে গেলে বলার মতো পরিস্থিতিই ছিল না। নিলয়ের বাবা মা এসে ভেঙে গেল বিয়েটা। আলাদা করে কথা বললাম নিলয়ের সাথে। রিক্ত যা যা করেছে সবকিছু ওকে খুলে বললাম। সব শুনে নিলয় বলল, সরি জবা, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমার বাবা মাও তোমাকে আর মেনে নেবে না। তাছাড়া আমি কারো ইউজ করা জিনিস ব্যবহার করি না। রুদ্ধ শ্বাসকণ্ঠে বললাম, এ তুমি কি বলছো নিলয়? তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি তো বলছি, রিক্ত আমার সাথে কিছুই করেনি। নিলয় অদ্ভুত রকমের হেসে বলল, কেউ তো আর তোমাকে এমনি এমনি সাজিয়ে রাখার জন্য কিডন্যাপ করে নিয়ে যাবে না। আমরা সবই বুঝি। তুমি কিছু না করলে তো আর রিক্তর মতো ছেলে শুধু শুধু এভাবে তোমার পিছু পড়ে থাকবে না। হয়তো শরীর দেখিয়েই। নিলয়। বিস্ময়ে হতবিহ্বল হয়ে গেলাম। নিলয়ের মুখে এই কথা শুনে যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। তোমার চিন্তা ভাবনা এত জঘন্য? ছি, চিন্তা ভাবনা আমার জঘন্য নাকি জঘন্য তুমি? নিজের ফুফাতো ভাইয়ের সাথে কিনা কি করে এসে আসো আমাকে বিয়ে করতে? আমি কেন কোনো ছেলেই তোমার মতো মেয়েকে বিয়ে করবে না? কথাগুলো বলে আমাকে স্তব্ধ করে দিয়ে চলে গেল নিলয়। আমি যেন কোনো প্রতিক্রিয়া করতেও ভুলে গেছি। হাত পা চালানো তো দূর, গলা চালানোর শক্তি পাচ্ছি না। এরপর থেকে আমার দিনগুলো কাটতে লাগলো বিষাক্তময়। রিক্তর কারণে রাস্তায় বের হলেই আমাকে শুনতে হতো মানুষের কটু কথা। সরাসরি না বললেও অগোচরে অনেককে বলতে শুনেছি, রফিক সর্দারের এই মেয়েটা বিয়ের দিন পালিয়ে গেছে। দুদিন যেন কোন ছেলের সাথে থেকে বাড়ি ফিরেছে। মানুষের এই ধরনের কটূক্তি আর সইতে পারছিলাম না। বেশি কষ্ট লাগতো নিজের সাথে বাবার নামও জড়িয়ে বলায়। নিজেকে একেবারে ঘর বন্দি করে ফেললাম। কলেজ যাওয়া, বাইরে ঘাটে বের হওয়া টোটালি বন্ধ করে দিলাম। হঠাৎ একদিন শুনলাম বাবা আমার বিয়ে ঠিক করেছেন, তাও আবার এলাকার সবচেয়ে ক্যারেক্টারলেস লোক জসিমের সাথে। যে লোকের কিনা চরিত্রের আর মারধরের কারণে আগের দুটো বউ এমনি চলে গেছে। ভেবেছিলাম প্রকাশ না করলেও বাবা আমাকে খুব ভালোবাসেন, কিন্তু আমার ধারণা ভুল ছিল। বাবা নিজের আত্মসম্মান, মান মর্যাদা আর টাকা পয়সাকেই বেশি ভালোবাসেন। তাই তো মা, চাচি, ভাইয়ারা এমনকি চাচা এসে বোঝালেও কারো কথাতে তিনি রাজি হননি। উল্টো বলেছেন, জসিমের মতো লোক যে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে, এই অনেক। বিয়ে দিয়ে ঘর থেকে আপদ বিদায় করতে নিজের বাবার মুখে এমন কথা শুনে যেন পাথর হয়ে গেলাম আমি। চোখের পানি ভাণ্ডারও যেন ফুরিয়ে গেছে। সেদিন বুঝেছিলাম মেয়েদের সম্মান ঠিক কতটা ঠুনকো। সামান্য একটু কলঙ্কের দাগ লাগলে হাজার ঘষে মেজেও তা ওঠানো অসম্ভব। নাও খাওয়া সব ভুলে গিয়েছি আমি। যে যা বলছে তা শুধু রোবটের মতো শুনে যাচ্ছি। মায়ের কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ। বাবার পা ধরে এখনো বসে আছে সে।
আমাকে জসিমের মতো লোকের সাথে বিয়ে না দেওয়ার জন্য আবেদন করছে। আমি একটা টু শব্দও করছি না, চুপচাপ দেয়ালে লেপ্টে দাঁড়িয়েছিলাম। রুমে জড়িয়ে বাড়ির প্রতিটি মানুষ, এমনকি ফুপি ফুপাও এসেছে আজকে বাবাকে বোঝাতে। কিন্তু বাবা নিজের সিদ্ধান্তে অটল। কারো বাবাকে বোঝানোর ক্ষমতা কারো নেই। এত বছর বাদে ফুপিকে দেখলাম নিজে গিয়ে বাবার সামনে দাঁড়াতে। বাবা গম্ভীর হয়ে সোফায় বসেছিলেন। ফুপি এসে সামনে দাঁড়াতেই তিনি চোখ মেলে ওপরের দিকে তাকালেন। মনে হচ্ছে কথা বলতে ফুপির গলা কাঁপছে, তবুও সাহস নিয়ে বলল, ভাইয়া, তুমি রাজি থাকলে আমি আমার রিক্তর জন্য জবাকে নিতে চাই। কথা দিচ্ছি, ওকে একদম নিজের মেয়ে করে রাখবো, কোনো কিছুর অভাব রাখবো না। আমার ভাতিজির চরিত্রে আর কাউকে আঙ্গুল তুলতে দেব না। বাবার দৃষ্টি ছলছল, চেহারায় বিস্ময়। আচমকায় তিনি ফুপির দুহাত আঁকড়ে ধরলেন। কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে কেঁদে ফেলেন। একটু পর ফুপাকেও দেখা গেল তাদের দিকে এগোতে। বাবার কাঁধে হাত রেখে বললেন, আপনি চাইলে আমরা কালীজবাকে আমাদের বাড়ির বউ করে নিয়ে যেতে চাই ভাই। বাবা হ্যাঁ বলতে দুবারও ভাবলেন না। ঘরের সবাই যেন এতে খুশি হলো। সবচেয়ে বেশি খুশি হলো আমার মা। কিন্তু ওদের খুশিতে বোম ফাটালাম আমি। স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিলাম, আমি রিক্তকে বিয়ে করব না, কিছুতেই না। ঘর কাঁপিয়ে ধমক দিল বাবা আমাকে। বাবার ধমকে ভয়ে জমে গেলাম আমি। ভেতুস্বরে আবারও কিছু বলতে নেব, তার আগেই মা আমাকে টেনে ঘরে নিয়ে আসলো। ঘরে এসে আমি চেঁচিয়ে মাকে বলতে লাগলাম, আমি রিক্তকে বিয়ে করব না। এবার মা আমার গালে চড় বসালো। রাগে গজগজ করতে করতে বলল, নাগর নিয়ে বিয়ের আসর ছেড়ে পালিয়ে যাওয়ার সময় মনে ছিল না? শুক্রিয়া আদায় কর, তোর ফুপি ফুপা তোকে রিক্তর বউ করতে রাজি হয়েছে। এমন ছেলে কই পাবি? গর্জে উঠে বললাম, লাগবে না আমার এমন ছেলে। কতটুকু চেনো তোমরা রিক্তকে? আমি নাগর নিয়ে পালিয়ে যাইনি। তোমাদের রিক্তই আমাকে দুদিন আটকে রেখেছিল। এবারেও মা আমার গালে চড় বসালেন। বাহানা পেয়েছিস, বিয়ে না করার বাহানা? রিক্ত যদি তোকে আটকে রাখে তাহলে এতদিন বলিসনি কেন? দুদিন ধরে পাগলের মতো সে তোর বাবা চাচা ভাইদের সাথে তোকে খুঁজেছে, আর তুই বলছিস এইসব কিছুর নাটক ছিল? তোমাদের দেখানোর জন্য করেছিল। চুপ। বাক্য শেষ করার আগে মা আমাকে থামিয়ে দিল। বিয়ে তোকে রিক্তকেই করতে হবে। ওই জসিমের থেকে হাজার গুণে ভালো রিক্ত। তোর বাপকে তুই চিনিস। রাজি না হলে হাত পা কেটে গাঙ্গে ভাসিয়ে দেবে। আমরা কিছু করতে পারবো না। মা চলে গেল। রাগে জেদে নিজের মাথার চুল নিজে ছিঁড়তে লাগলাম। ঘরের জিনিসপত্র যা ছিল ভেঙে এলোমেলো করে দিলাম। চিৎকার করে গলা ফাটিয়ে কাছি, এটা তুই ঠিক করিসনি রিক্ত, একদম ঠিক করিসনি। সোফায় নির্জীব হয়ে বসে আছি, পাশেই রিক্ত। কাজের সামনে বিয়ে পড়াছেন। বাধ্য হয়ে শেষমেশ ওকে বিয়েটা করতে হচ্ছে আমার। কখনো কল্পনাও করিনি রিক্ত এমন একটা পরিস্থিতি তৈরি করে আমাকে বিয়ে করবে। ঘেন্নায় একবারও তাকালাম না ওর দিকে। কাবিননামায় স্বাক্ষর করতে বললে চুপচাপ রোবটের মতো স্বাক্ষর করে দিলাম। বিদায়ের সময় মা, ভাবি, চাচিরা সবাই আমাকে ধরে কাঁদলেও আমি কাঁদলাম না। কারোর সাথে কোনো প্রকার কথাও বললাম না। দেখা গেল আমাকে নিয়ে যাওয়া হচ্ছে রিক্তদের গ্রামের বাড়িতে। সেখানে কিছুদিন থাকবে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আবার শহরে ফিরে আসবে। একটা প্রাইভেট কার ভাড়া করা হয়েছে। ফুপি ফুপা আগে চলে গেছে গ্রামে নতুন বউ তোলার বন্দোবস্ত করতে। গাড়িতে যাচ্ছি আমি, রিক্ত আর জয়। জয় সামনে বসেছে ড্রাইভারের সাথে, আর রিক্ত পেছনে আমার পাশে। কেউ কোনো কথা বলছি না। প্রায় 3 ঘন্টা জার্নির পর গাড়ি থামালো ড্রাইভার। জয়কে দেখা গেল নামতে। পরপর ড্রাইভারও নামলো। কোথাও একটা গেল। জয় আসলো রিক্তর কাছে। রিক্ত ওয়ালেট বের করে তাকে কিছু টাকা দিতেই জয় সেটি নিয়ে চলে গেল। গাড়িতে এখন শুধু আমি রিক্ত। শরীরটা ভীষণ দুর্বল লাগছে। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই বিকেলে। এখন প্রায় সন্ধ্যা রাত। জানি না আর কতক্ষণ লাগবে যেতে। আচমকা হাতে কারো স্পর্শ পেলাম। রিক্ত ধরেছে। আমি কোনো প্রতিক্রিয়া করলাম না। চুপচাপ সামনে তাকিয়ে রইলাম। সে আস্তে করে তার হাতের আঙ্গুলগুলো আমার হাতের আঙ্গুলের ভাঁজে ঢুকিয়ে দিল। সন্তর্পণে আমার হাতটা উঠিয়ে তার মুখের সামনে ধরে হাতের উল্টো পিঠে চুমু খেল। আমি তাও কিছু বললাম না। দেখা গেল রিক্তকেই কথা বলতে। আর কতক্ষণ এভাবে রোবট হয়ে বসে থাকবি? আমি উত্তর দেইনি। সে আহত দৃষ্টিতে তাকালো। তুই রাজি থাকলে আমি এসব কিছুই করতাম না। এবার আমি মুখ খুলাম। কি পেলি এসব করে? তোকে তাচ্ছিল হাসলাম। কলঙ্কিত করে? কলঙ্কিত করার ফল তুই যদি হোস তাহলে লাগুক না একটু কলঙ্ক। তোকে তো পেলাম। মেয়েদের সম্মানের কোনো মূল্য নেই তোর কাছে। মূল্য না থাকলে
তুই এখন আমার বউ হয়ে আমার পাশে বসে থাকতি না। সেদিনই রেপ করে ছেড়ে দিতাম। ঝাড়া দিয়ে ওর হাত থেকে নিজের হাত সরিয়ে নিলাম। কোনো প্রকার কথা না বলে একদম গাড়ির দরজায় ঘেঁষে বসলাম। ওর সাথে কথা বলতেও গা জ্বলে আমার। জয় আসলো। হাতে চকলেট, চিপস, আইসক্রিম আরও কী সব হাবিজাবি নিয়ে এসেছে। রিক্ত সেসব এনে আমার কোলের ওপর রাখলো। আমি সরিয়ে ফেললাম। সে বলল, তোর জন্যই আনিয়েছি। আমার রাগ এসরের ওপর ঝাড়িস না। আমি চুপচাপ জানালে দিয়ে বাহিরে তাকিয়ে আছি। চোখে এখনো পানি চিকচিক করছে। সে দীর্ঘশ্বাস ফেলল। আর কিছুই বলল না। রিক্তদের গ্রামের বাড়ি আসতেই গাড়ি থামানো হলো। এই রাতের বেলায়ও নতুন বউ দেখার জন্য আশেপাশের মানুষের ভিড় জমেছে। আমি গাড়ি থেকে নামতেই উপস্থিত মানুষের উচ্ছ্বাস বেড়ে গেল। শিশুরা নতুন বউ বলে চিল্লাচ্ছে। ফুপি এক প্রকার লাফিয়ে এসেছে আমাকে বরণ করতে। বাড়িতে পরা সাধারণ একটা কুর্তি পরেছিলাম আমি। না কোনো বিয়ের শাড়ি, আর না প্রসাধনী। বাচ্চারা আমাকে এরকম পোশাকে দেখে রিক্তকে প্রশ্ন করল, রিক্ত ভাইয়া, তোমার বউ সাজেনি কেন? রিক্ত হেসে তাদের গাল টেনে দিয়ে বলল, আমার বউ এমনিই সুন্দর, তাকে সাজতে হয় না। সকলে হৈ হৈ করে উঠল। বরণ করার পর রিক্তর ভাবি, দাদিরা সকলে মিলে তাকে জেকে ধরল আমাকে কোলে উঠিয়ে ঘরে নেওয়ার জন্য। গ্রামের মহিলাদের এসব কথা শুনে আমি না চাইতেও লজ্জা পেতে লাগলাম। সমানে উসখুস করতে লাগলাম, যেন এত এত মানুষের সামনে রিক্ত আমাকে কোলে করে না নেয়। কিন্তু রিক্ত বুঝি এটার জন্য প্রস্তুতি ছিল। শার্টের হাঁটা গুটিয়ে নির্লজ্জের মতো উঠান ভর্তি মানুষের সামনে সে আমায় কোলে তুলে নিল। কোলে নেওয়ার সাথে সাথে আমার মাথা থেকে ঘুমটা পড়ে গিয়ে চুলের খোপাও খুলে গেল। ঝরঝরিয়ে সেই চুল ছড়িয়ে পড়ল রিক্তর হাতের উপর। লজ্জায় অস্বস্তিতে আমি সাথে সাথে চোখ খিচে বন্ধ করে ফেলেছি। জড়সড় হয়ে রিক্তর শার্টের কলার খামছে ধরেছি। রিক্ত মৃদু হাসল। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, তুই এসবে এত লজ্জা পাস জানতাম না তো। এবার তো ট্রাই করতে হবে। ওর কথা শুনে দাঁত কিরমিরিয়ে রইলাম। আমাকে নিয়ে এসে ঘরের বিছানায় বসালো রিক্ত। বিছানার আশপাশ এমনকি পুরো ঘর জুড়ে মানুষ ভর্তি নতুন বউ দেখার জন্য। একে একে সবাই দেখে যাচ্ছে আর প্রশংসা করে যাচ্ছে। আমি এসব কানে তুলছি না। শুধু চিন্তা করছি কি চাইলাম আর কি হলো। বেশ কিছুক্ষণ পর ফুপি এসে ঘর থেকে সব মানুষকে সরিয়ে দিয়ে আমাকে ফ্রেশ হতে বলল। আমি আশেপাশে তাকিয়ে রুমটাকে ভালো করে দেখলাম। গ্রামের টিনশেড ঘর ফুপিদের। এর আগে কখনো এখানে আসিনি। কিন্তু ফুপির থেকে গ্রামের অনেক গল্প শুনেছি। ফুপি বলেছিল তাদের দুটো টিনের রুম আর একটা মাটির ঘর আছে এখানে। আমি আপাতত টিনের রুমে আছি। রুমটা দেখতে এতটাও খারাপ লাগছে না। টিভি থেকে নিয়ে প্রয়োজনীয় সবকিছুই আছে এই রুমে। ফুপাটা কি প্রায়ই আসে গ্রামে। তাছাড়া তারাও প্রতি ঈদে বেড়াতে আসে এখানে। এখানে রিক্তর চাচা, চাচি, চাচাতো ভাই বোন, আত্মীয় স্বজনরা সবাই আছে। ওদের সাথে সম্পর্কটা ভালো রাখার জন্যই তারা গ্রামে যাতায়াত অবিরত রেখেছে। শুধু ঈদে নয়, গ্রামে কোনো অনুষ্ঠান, আত্মীয় স্বজনদের বিয়ে, এমনকি কোনো ঝামেলা হলেও তারা এখানেই ছুটে আসে। এখানে যেহেতু ফুপার ভাইয়েরা আরও অন্যান্য আত্মীয় স্বজনরা আছে, তাই তারাই তাদের বাড়িঘর, জিনিসপত্র সবকিছু দেখে রাখে। ফুপি বলেছে গ্রামে ফুপার জায়গা জমি আছে মোটামুটি। এগুলার খোঁজ নিতে হয় এসে মাঝে মধ্যে। ফুপা শুধু চাকরি আর ফুপির ইচ্ছের জন্য শহরে থাকেন। তা না হলে এই গ্রামে তাদের ডাকনাম কম নেই। তারা চাইলে এখানে থাকতে পারেন। পাশের রুম থেকে খুব হুড়হুড়ি আসে। ফুপির জাল, ভাবি, ননদ ওনাসেরা মিলে আড্ডা বসিয়েছে। রিক্ত এসে আমাকে ঘরে বসিয়ে দিয়ে কোথায় যেন চলে গেল আমি জানি না। ওর খোঁজ আমি জানতেও চাই না। আমাকে ফুপি খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালার 3 পিস দিয়ে গেছে পড়তে। সাথে দরজার কিনারায় বালতি ভরে পানিও রেখে গেছে হাত মুখ ধুতে। আমি বসে আছি, কিছুই করিনি। অশ্রমে যাওয়া দরকার, কিন্তু এখান থেকে তাদের কল্পার কোথায় আমি চিনি না। আশেপাশেও কাউকে দেখছি না। সবাইকে ফুপি তাড়িয়ে দেওয়ার পর আর আসিনি। আমার ভীষণ অস্বস্তি হচ্ছে। কি করব, কাকে বলবো বুঝতে পারছি না। হঠাৎ পাশে কারোর বসার উপস্থিতি পেলাম। ঘাড় ঘুরিয়ে দেখলাম রিক্ত। সে খাটে বসে ড্রেসিং টেবিলের আয়নায় তাকিয়ে তার চুল ব্রাশ করছে। মনে হচ্ছে গোসল করে এসেছে। চুলগুলো ভেজা, গা থেকে একটা সুন্দর স্মেল আসছে। আমি কিছুটা নড়েচড়ে বসলাম। সে আয়নায় দৃষ্টি রেখে বলল, এখনো চেঞ্জ করিসনি কেন? আমার জন্য অপেক্ষা করছিলি? আমি চোখ উল্টিয়ে ফেললাম। ওয়াশরুমে যাব এটা বলতে পারবো না বিধায় বললাম, আমি গোসল করব। সে সাথে সাথে চোখ রাঙিয়ে তাকালো। একদম না, অন্য জায়গায় এসেছিস। রাতে শাওয়ার নিলে ঠান্ডা লেগে যাবে।
আমি কাচুমাচু করতে লাগলাম। এমার্জেন্সি ওয়াশরুমে যাওয়া দরকার, ফুপিও আসছে না। অস্বস্তিতে দুহাত কচলাতে লাগলাম। আচমকা রিক্ত ধীর আওয়াজে বলল, ওয়াশরুমে যাবি? আমি চোখ গোল গোল করে ফেললাম। বুঝে ফেলল কি করে? রিক্তদের মাটির ঘরে নিয়ে এসেছে ফুপি আমাকে। ঘরটা দেখে আমি ভীষণ অবাক হয়েছি। কোনো মাটির ঘরও কি এত সুন্দর করে সাজানো যায়? পুরো ঘরটাই ফুলে ঢাকা। খাটের একটা কোনাও বাকি নেই যেখানে ফুল নেই। ওদিক হচ্ছে গাঁদা ফুলের পাপড়ি, গোলাপ আর রজনীগন্ধাও আছে, কিন্তু ওগুলোর পরিমাণ কম। পাতলা কাপড়, ছোট ছোট মরিচবাতি আর গাঁদা ফুলের মালা দিয়ে ঘরের দেওয়ালগুলো এত সুন্দর করে সাজানো হয়েছে যে দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আমরা তো শহরে ছিলাম, গ্রামে আসার পর এই অল্প কিছু সময়ের মধ্যে ঘরটাকে এত সুন্দর করে কিভাবে সাজালো, নাকি আগে থেকেই সাজানো শুরু করেছিল কে জানে। মাথার ঘোমটাটা একটু টেনে টেনে ঠিক করে খাটে বসতেই ফুপি এসে আমার পাশে বসলো। কোল থেকে আমার হাতটা নিয়ে যত্ন সহকারে নিজের দুহাতের মাঝখানে আঁকড়ে ধরল। বেশ কিছুক্ষণ এভাবেই শান্ত হয়ে বসে থাকলো। মনে হচ্ছে খুব জরুরি কিছু বলবেন। আমার ধারণা ভুল হয়নি। হালকা নড়েচড়ে সামান্য কেশে ফুপি আমার উদ্দেশ্যে বলতে শুরু করলেন। কিভাবে বলবো, কি থেকে শুরু করব আর কোন মুখে বলবো আমি বুঝতে পারছি না, কিন্তু আমার বলা প্রয়োজন। ফুপির কপালে ঘাম, চোখে মুখে আত্মগ্লানি। তিনি আবার বলতে শুরু করলেন। রিক্ত বেপরোয়া, জেদ্দি, ছটফটে, ছোটবেলা থেকেই। কিন্তু সে তোর ক্ষেত্রে এতটা জেদি হবে এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। সে আরো বহু আগে আমাকে তোর ফোপাকে বলেছিল তোকে পছন্দ করে। প্রায় সময় এসে বলতো ভাইয়ার সাথে তোদের বিষয়ে কথা বলতে। আমরা তেমন গুরুত্ব দেইনি, মেনে নিয়েছিলাম তোরা হাই সোসাইটির মানুষ, আমাদের মতো গরিব ফ্যামিলিতে তোর বাবা মেয়ে দিবে না। তবুও রিক্ত দিন দিন তোর কথাই বলতে থাকতো। আমি আর তোর ফোপা অনেক বোঝাই, কিন্তু এই জেদি ছেলে মানে না। একদিন তোর ফোপার রেগে মেগে ওকে অনেক কথা শোনায়। বলে যে তোকে বিয়ে করতে হলে আগে তোর ফ্যামিলির সমান হতে হবে। সে নিজে যেটা ফেস করেছে সেটা তার ছেলেকে ফেস করতে দিবে না। এই কথা শুনে রিক্ত 2 বছর আগে থেকেই পড়ালেখা বাদ দিয়ে টাকার পিছনে ছুটছে। পড়ালেখাটা বাদ দিয়ে দেওয়া ওর একটা ছেলে মানুষই বটে, কিন্তু ওর ভয়টা ছিল এখানে। সে পড়ালেখা শেষ করে প্রতিষ্ঠিত হতে হতে যদি তুই অন্য কারো হয়ে যাস। রিক্ত তার বন্ধুদের সাহায্যে বিভিন্ন কাজে যোগ দিয়েছে, টাকাও জমিয়েছে বেশ কিছু। দেশের এমন ছোটখাটো কাজে পুষবে না বিধায় পরিকল্পনা করেছে বড় দেশে যাওয়ার। কিন্তু বড় দেশে যাওয়ার জন্য ওর কাছে টাকা ছিল স্বল্প। তোর ফুপা ছেলের এমন অভিলাষ উদ্দীপনা দেখে নিজের সাহায্যের হাত বাড়িয়ে দেন। গ্রামের কিছু সংখ্যক জায়গা বিক্রি করে সে টাকা তুলে দেন ছেলের হাতে। রিক্ত এতদিন তার বন্ধুর আত্মীয় স্বজনদের মাধ্যমে সেটারই ব্যবস্থা করছিল, কিন্তু যখন জানতে পারল স্বয়ং তুই অন্য কারো প্রতি আসক্ত হয়ে পড়েছিস, তখনই সে পাগল পাগল হয়ে গেল। তার পুরো পৃথিবী ঘুরে গেল তুই নিলয়কে বিয়ে করছিস শুনে। তোর আকদের আগের দিন সারা রাত ছেলেটা আমার পায়ের কাছে পড়ে কেঁদেছে। কিন্তু আমাদের বা কি করার ছিল, যেখানে তুই নিজেই নিলয়কে বিয়ে করতে যাস। ওই দিনই তোর ফোপার আমি মিলে রিক্তকে খুব বোঝাই, তোর আশা ছেড়ে দিতে বলি। কিন্তু আমার ছেলে হঠাৎই বড্ড নীরব হয়ে গেল। ভেবেছিলাম সময়ের সাথে সাথেই সব ঠিক হয়ে যাবে। আমার এত সুন্দর ছেলের জন্য মেয়ের অভাব হবে না। তোর বিয়ে হয়ে গেলে ঠিক কোনো না কোনোভাবে ওকে ম্যানেজ করে নিব। কিন্তু বুঝতে পারিনি আমার এই বিয়ারা ছেলে বিয়ের দিনই তোকে কিডন্যাপ করে নেবে। নিল তো নিল, আমাদেরও কিছু বলল না। উল্টো তোর বাবা চাচাদের সাথে মিলে তোকে খুঁজতে লাগলো। রিক্তর আচরণে আমরা একটুও বুঝতে পারিনি ও তোকে কিডন্যাপ করতে পারে। 2 দিন পর যখন রিক্ত তোকে বাসায় নিয়ে আসলো, তখন সে নিজেই আমাদের কাছে স্বীকার করলো যে সে তোকে আটকে রেখেছিল। এ কথা শুনে যে তোর ফুপা চরম খেপে যান। রেগে গিয়ে জীবনে একটা থাপ্পড় না দেওয়া ছেলের গায়ে মারতে মারতে একদম রক্তাক্ত করে ফেলেন। রিক্তর পিঠে এখনো তার বাবার দেওয়া বেল্টের আঘাত কালচে হয়ে আছে। তোর সাথে অন্যায় করার জন্য তোর ফুপা আর আমি এখনো রিক্তর সাথে কথা বলিনি। কিন্তু আমি বোধহয় আর বেশিক্ষণ কথা না বলে থাকতে পারবো না। কি করব, ছেলে তো। অনেক কষ্টে দেখলে নিজেরই কলিজা পড়ে। রিক্ত তোকে আটকে রেখে অন্যায় করেছে, ভীষণ অন্যায় করেছে। তোর কাছে ক্ষমা চাওয়ার মুখ আমাদের নেই, তবু বলছি যদি পারিস ক্ষমা করে দিস। এতটুকু বলে ফুপির নীরবে কাঁদতে লাগলেন। আমি সীমাহীন আশ্চর্য হয়ে ফুপির মুখের দিকে চেয়ে আছি। যে অন্যায় করলো সে একটু অনুতপ্ত হলো না, আর এদিকে ওরা অন্যায় না করেও। দ্রুত ফুপির চোখের পানি মুছে দিলাম। নরম স্বরে বললাম,
কেঁদো না ফুপি, তোমরা তো কোনো অন্যায় করনি, বরং ছেলের বউ করে আমাকে অপমান থেকে বাঁচিয়েছ। তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, প্লিজ আর কেঁদো না। ফুপি টলমলে চোখ নিয়ে আমার দিকে তাকালো, আহ্লাদি স্বরে বলল, আমার তো মেয়ে নেই, তোকে আমার মেয়ে ভাবতাম, এখন তো ছেলের বউ হয়েছিস, দেখে নিস, আমরা এখন মা মেয়ের মতো খুব আনন্দে দিন কাটাবো। গরিব বলে ভাবিস না তোকে কোনো অভাবে রাখবো। তোর স্বামী আর শ্বশুরকে দেখবি, তোর কোনো কিছুর কমতি রাখবে না। আশ্চর্য কণ্ঠে বললাম, কে গরিব ফুপি? তোমরা? তোমরা গরিব হলে আমি কি? আমাদের যত টাকা পয়সা বাড়ি ঘেরে আছে তা সব কিছুই তো আমার বাবার। আমার কি? আমি তো তাহলে গরিব আলট্রা প্রো ম্যাক্স। আমার কথায় ভঙ্গিমায় ফুপি হেসে ফেলল, কপালে চুমু দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, এটা নিয়ে আর রাগ করে থাকিস না মা, যেটা হয়েছে সেটা হয়তো কপালে ছিল, এখন তুই না যেতেও আমার রিক্তর বউ। সম্পর্কটা নিয়ে একটু ঠান্ডা মাথায় ভেবে দেখিস, আমার ছেলেটা কিন্তু অতটাও খারাপ না। আমি কোনো কথা না বলে ফুপির বুকে চুপ করে রইলাম। ফুপি চলে যাওয়ার পর আমি যখন ঘুমিয়ে গিয়েছিলাম বুঝতে পারিনি। যখন ঘুম ভাঙল তখন চারদিকে তাকিয়ে দেখি রুম জুড়ে মরিচবাতির টিমটিম আলো জ্বলছে। রাত তখন কয়টা আমার সঠিক জানা নেই, তবে বুঝতে পারছি এখন গভীর রাত। নিস্তব্ধ রাতে বাইরে থেকে ভেসে আসে ঝিঝি পোকার শব্দ, ঘর জুড়িয়ে মোমো করছে তাজা ফুলের গন্ধ। হঠাৎ অনুভব করলাম আমার পায়ের উপর খুব ভারী কিছু একটা পড়ে আছে। কি পড়ে আছে বোঝার জন্য আস্তে করে শোয়া থেকে উঠে বসলাম। পায়ের উপর রিক্তকে পড়ে থাকতে দেখে ভীষণ অবাক হয়ে গেলাম। ঘরের রং বেরঙের আলোয় রিক্তর মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। সে একটি টুলে বসে আমার দুপায়ের উপর মাথা রেখে নির্বিঘ্নে ঘুমিয়ে আছে। দেখতে ইনোসেন্ট লাগলেও আমার মায়া হলো না। আমি নড়েচড়ে পা সরিয়ে ফেলতে চাইলাম, কিন্তু পারলাম না। মনে হচ্ছে দুই পায়ে অবশ হয়ে আছে। কতক্ষণ ধরে এভাবে পায়ের উপর শুয়েছিল কে জানে। আমি এবার অধিক নাড়াচাড়া শুরু করলাম। আমার নাড়াচাড়াতে রিক্তর ঘুম ভেঙে গেল। থেকে উঠে বসে নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। আমি নিজের পা টান টান করে হাত দিয়ে ডলতে লাগলাম। ইস, ঘুমানোর জন্য আর জায়গা পাসনি, আমার পা দুটোকেই পেলি? আমার তিক্ত কথা শুনে রিক্ত ভ্রুকুচকে তাকালো। আমি পা জমিয়ে ফেললাম, চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালাম। বাহির থেকে ঝড়ো হাওয়ার শব্দ আসে। কি ব্যাপার, এত রাতে বাতাস চালিয়েছে? বৃষ্টি বৃষ্টি হবে নাকি? হঠাৎ রিক্ত ঘুম জড়ানো কণ্ঠে স্তম্ভিত ফিরল। কি হয়েছে? হঠাৎ ঘুম থেকে উঠে পড়লি কেন? খিদে পেয়েছে? কিছু খাবি? আমি দুদিকে মাথা নাড়িয়ে না বললাম। বাহিরে কি বৃষ্টি হচ্ছে? হচ্ছে না, হওয়ার সম্ভাবনা আছে। যে কোনো সময় বিদ্যুৎ চলে যেতে পারে। তুই বস, আমি মোম নিয়ে আসি। আমি দ্রুত বিছানা থেকে নেমে দাঁড়ালাম। আমতা আমতা করে বললাম, না, যাস না, আমার একা একা ভয় করবে, কাউকে বলে দিয়ে যেতে। এত রাতে কাকে পাবো? 2 মিনিটেরই তো ব্যাপার, যাচ্ছি আর নিয়ে আসছি, বস। বলতে বলতে বিদ্যুৎ চলে গেল। গ্রামের এই এক সমস্যা, একটু বাতাস চালু হলেই বিদ্যুৎ চলে যায়। রুম জুড়ে এখন তীব্র অন্ধকার, বাইরে ঝড়ের শব্দ, কেমন এক ঘুমট পরিবেশের সৃষ্টি হয়েছে। আস্তে আস্তে ভীষণ ভয় হতে লাগলো। অন্ধকারে আমার খুব ভয় করে। আমি হাত বাড়িয়ে রিক্তকে খুঁজতে লাগলাম। রিক্ত, কোথায় তুই? রিক্তর ঠান্ডা স্বর, আছি এখানেই। আমার ভয় করছে। তোর ফোনের ফ্ল্যাশটা জ্বালা না, চার্জ নেই আমার ফোনে, ফ্ল্যাশ জ্বলবে না। এভাবে দাঁড়িয়ে থাক। আমি কাঁদো কাঁদো সুরে বললাম, এভাবে কিভাবে দাঁড়িয়ে থাকবো? ভয় করছে তো। তুই কোথায়? আমার কথায় রিক্ত যেন একটু কাছে এসে দাঁড়ালো। আমি হাত দিয়ে তার কোমরের অংশের টি শার্ট খামচে ধরলাম। একটু আলোর ব্যবস্থা কর না। তিক্তর মস্করা স্বর, কেন? আমার তো এভাবেই ভালো লাগছে। তুই চাইলে আমাকে জড়িয়ে ধরতে পারিস। আই ওয়ন্ট মাইন্ড। রেগে আমি রিক্তর টি শার্ট ছেড়ে দিলাম, কিন্তু ছেড়ে দিয়ে এবার আরও ভয় হতে লাগলো। হঠাৎ দরজায় করাঘাতের শব্দ হলো। অন্ধকারের এই নিস্তব্ধ ভীতু পরিবেশে শব্দটা যেন আরো ভীতু শোনালো। এবার আমি নিজে থেকে এসে রিক্তর গা ঘেঁষে দাঁড়ালাম। রিক্ত বোধহয় একটু হাসলো। আমাকে এক হাতে পেঁচিয়ে ধরে বলল, এত ভয় পাওয়ার কি আছে? আমি তো এখানেই। আমি কিছু না বলে শুধু ঢোক গিললাম। দরজায় এখন আরো জোরে জোরে করাঘাত হচ্ছে। রিক্ত আমাকে নিয়ে দরজার কাছে আসলো। দরজা খুলতে দেখলো জয় দাঁড়িয়ে আছে। তার হাতে মোটা সোটা 2-3টে মোম, সাথে দেয়াশালয় আছে। সেগুলো রিক্তর হাতে দিয়ে বলল, ডিস্টার্ব করার জন্য সরি ভাইয়া, মাইগুলো পাঠিয়েছে তোমাদের দিতে। বাইরে বৃষ্টি হচ্ছে, রাতে বিদ্যুৎ আসার সম্ভাবনা খুবই কম।
রিক্ত জয়ের হাত থেকে মোমগুলো নিল। সাথে সাথেই জয় দৌড়ে চলে গেল। এই মাটির ঘরটা রিক্তদের টিনের ঘর থেকে বেশ অনেকটাই দূরে। রাতের অন্ধকারে যতটুকু বুঝেছি আমি, সকাল হলে আরো ভালোভাবে বুঝতে পারবো। রিক্ত মোমগুলো নিয়ে দরজার আটকে ছোট্ট টেবিলটার কাছে আসলো। আমিও তার পিছু পিছু গেলাম। দিয়াশলায় জ্বালিয়ে মোমবাতিতে লাগাতেই হালকা হলদিটে আলোয় পুরো ঘর ছড়িয়ে পড়ল। আমি শ্বাস ফেলে বিছানায় গিয়ে বসলাম। ভীতিটা এবার একটু কমেছে। টিনের চালে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। শুনতে মন্দ লাগছে না। হঠাৎ দেখলাম রিক্ত পকেট থেকে ফোন বের করে খাটে শটান হয়ে শুয়ে পড়ল। এক হাত ঘাড়ের নিচে ভাঁজ করে রেখে অপর হাতে ফোন টিপছে। এটা দেখে ভীষণ অবাক হলাম আমি। কপালের মধ্যে হেঁ ভাঁজ ফেলে শুধালাম, এটা কি হলো? তুই না বললি তোর ফোনে চার্জ নেই, তাহলে এখন কি করে টিপছিস? সে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, হ্যাঁ বলেছি। বললে যে কথাটা সঠিক হবে আর তোকে বিশ্বাস করতে হবে এমন তো কোনো কথা নেই। রাগে ক্ষোভে শরীর জ্বলে উঠল আমার। একে আল্লাহ কি দিয়ে বানিয়েছে? তেতে উঠে বললাম, তাহলে তো তুই আমাকে ভালোবাসিস, এটাও সঠিক নয়। আর এটা আমাকে বিশ্বাস করতে হবে এমনও কোনো কথা নেই। ফোন রেখে হ্যাচ কাটানে আমাকে তার বুকে নিয়ে ফেলল রিক্ত। কোমর এক হাতে শক্ত করে চেপে ধরে অপর হাত গালে রেখে বলল, এটা সঠিক। প্রমাণ করার জন্য আমাকে কি করতে হবে বল? রিক্তর এত নিকটে সে আমার হৃস্পন্দন বেড়ে গেল। ঘন ঘন শ্বাস ফেলে বললাম, কিছু করতে হবে না, আমাকে ছাড়। সে ছাড়ল না, বরং আমাকে বিস্ফোরিত করে দিয়ে গালে গভীর করে চুমো বসালো। ঘাবড়ানো স্বরে বললাম, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে রিক্ত। বলার সুযোগ না দিয়েই সে আমাকে তার নিচে ফেলে একদম বিছানার সাথে পিষে ধরল। বাড়াবাড়ি তো সবসময় করি, শেষবার না হয় আরেকটু বাড়াবাড়ি করে যেতে দে। আমি ছটফট করতে করতে বললাম, শেষবার মানে? সে আমার মুখে একটা ফু দিয়ে কপালে পড়ে থাকা ছোট ছোট চুলগুলো সরিয়ে দিয়ে বলল, আগামী 2-3 মাসের মধ্যে কুয়েত চলে যাচ্ছি। প্রতিষ্ঠিত না হয়ে ফিরব না। যাওয়ার আগে এমন কিছু করে যেতে চাই যেন তুই আমার থেকে পালাতে না পারিস। মানে? মানে আমাদের একটা বেবি চাই, যেটার প্রসেসিং আজ এই মুহূর্ত থেকেই শুরু। আজকের পর হয়তো তুই আমাকে আরো বাজে ভাবতে পারিস, কিন্তু এটা ছাড়া তোকে আটকে রাখার জন্য আমার কাছে আর কোনো অপশন নেই। আই এম সরি। সবাই তো নাটকই হয়, আমি না হয় ভিলেন হলাম। এই বলে রিক্ত আমার গলায় মুখ ডোবালো। অজস্র চুমো দিতে লাগলো সেখানটায়। আমি কুঁকড়ে উঠলাম। কি হচ্ছে বোধগম্য হতেই রিক্তকে ওপর থেকে সরাতে চাইলাম। কথা বলার জন্য গলায় জোর পাচ্ছি না। রিক্ত আমার বুকের উপর থেকে ওড়না সরিয়ে ফেলল। কামিজের ফাঁক দিয়ে উন্মুক্ত পেটে হাত রাখল। আমার চোখে পানি টলমল। ভেজা কণ্ঠে বললাম, কি করছিস রিক্ত? এরপর থেকে তুই আমার চোখে আরো নিচে নেমে যাবি। রিক্তর ভয়েস নিশালো, নামতে দে। তোকে নিজের কাছে রাখার জন্য আমি দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ হতেও প্রস্তুত। রিক্ত গায়ের টি শার্ট খুলে ফেলল। তার উত্তপ্ত স্পর্শ বিচরণ করতে লাগলো আমার সর্বাঙ্গে। আমি থেকে থেকে কেঁপে উঠছি। রিক্তকে বাধা দিয়েও কোনো লাভ হচ্ছে না। সে জেদি, মানছে না। আজকের পর হয়তো আমি রিক্তকে আরো বেশি করে ঘৃণা করব। কিন্তু তাতে কি? সে আমাকে কষ্ট দিয়ে শান্তি। নিস্তব্ধ রাত, বাইরে অধিক বৃষ্টির শব্দ, ঘরে ঠান্ডা পরিবেশ, ফুলের সুবাস। প্রকৃতির জন্য আজ রিক্তর সঙ্গ দিচ্ছে। আমার এতটা গভীরে সে রিক্ত আরো উন্মাদ হয়ে গেছে। তার স্পর্শ আগের তুলনায় অধিক গাঢ়তর হয়েছে। আমি কাঁদছি, প্রচুর কাঁদছি। ব্যথার তাড়নায় রিক্তর পিঠ বাহু খামচে ঝাঁঝরা করে ফেলেছি। তাও রিক্তর কোনো হুঁশ নেই। সে নিজেকে সামলাতে অপরগ। ভোর রাত, গায়ে চাদর জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি। রিক্ত আমাকে পেঁচিয়ে ধরে মাথার চুলে হাত বুলাচ্ছে। আমাকে শান্ত করতে চাইছে, কিন্তু আমি শান্ত হচ্ছি না। বারবার চেলে তার হাত চুল থেকে সরিয়ে ফেলছি। সর এখান থেকে, তুই খারাপ, খুব খারাপ, ভীষণ খারাপ। রিক্তর গলার স্বর অত্যন্ত কোমল। ওকে আমি খারাপ, দুনিয়ার সবার থেকে খারাপ আমি। থাম এখন, তোকে আমার থেকে সরতে বলছি। ঘেন্না হচ্ছে তোকে আমার। সে না সরে বরং আমাকে তার বুকে গভীর করে জড়িয়ে ধরল। ঘেন্না করতে করতে একসময় ভালোবেসে যাবি, ব্যাপার না। রিক্তর উন্মুক্ত বুকে মাথা ঠেকিয়াছে আমার। আমি ধস্তাধস্তি শুরু করেছি। গায়ে এক চুলো শক্তি নেই। এতক্ষণ কোমল থাকলে রিক্তর স্বর এবার গম্ভীর শোনালো, ঘুমা, সকাল হতে দেরি আছে। দাঁত কিরমিরিয়ে বললাম, সারা গা জ্বলে যাচ্ছে আমার, কি করে ঘুমাবো? ঠিক হয়ে যাবে সকালে। আমি তাও নড়চড় করছি। সে এবার আমার হাত পা সমেত শক্ত করে পেঁচিয়ে ধরলে যেন নড়তে না পারি। একসময় মাথায় আলতো করে হাত বুলাতে লাগলো। আরাম পেয়ে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারিনি। 1 মাস পর।
গল্পটি একটু বড় হয় ২টি পর্বে ভাগ করা হয়েছে। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।